নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আর আমি সবসময় বলি যে ভালো নিজেকে রাখতে হবে। আপনি যদি আপনাকে সুস্থ না রাখেন তাহলে পারিবারিক দিক থেকে কেউ আপনাকে সুস্থ রাখতে যাবে না, আপনাকে নিয়ে টেনশন করবে। হয়তো যদি কোনো রোগে আক্রান্ত হন ডাক্তারখানা নিয়ে যাবে, কিন্তু বরাবরের সুস্থতা নিজের হাতেই রাখতে হয় যে আমি কি করলে সুস্থ থাকবো। আমার ফুড স্টাইল, আমার চলাফেরা, আমার সমস্ত রকম কিছু, এই জিনিসগুলো দিয়ে মানুষের শরীর যদি সুস্থ না থাকে তাহলে তার কাছে কিন্তু অনেক পয়সা আসলেও সে সুস্থতা পাবে না। মানসিক দিক থেকে সে ভীষণভাবে বিড়ম্বনা প্রকাশ করবে। সেই কারণে, কেননা আমাদের মন হচ্ছে হাওয়ার মতো গতি। মন সবচেয়ে জোরে চলে। আপনি বসে বসে মনকে যে কোনো জায়গায় পাঠিয়ে দিতে পারেন, আবার ওখান থেকে নিজের মধ্যে ফিরিয়ে আনতে পারেন। তাহলে মনের এই দ্রুততা, তাহলে সেই দ্রুততাগুলো বায়ুরাশিগুলো কাজ করে। যেমন বায়ুরাশি যেমন তিনটে আছে, মিথুন রাশি, তুলা রাশি, কুম্ভ রাশি। এই বায়ুরাশিগুলো দ্রুততা তৈরি করে, সাথে সাথে কাজ করার প্রবণতা বেরোয়, ফিকল মাইন্ড হয়। একটা কাজ করতে গিয়ে হবে কি হবে না, দৌড় ভালো হলো না, খুঁতখুঁতে হয়। তারপরে সেই জায়গাটা থেকে তারা যখন ভাবে যে আমরা অন্যের থেকেও চেষ্টা করব, তখন যখন পারে না তখন গ্রহ সন্নিবেশে তারা মার খায়। এবার মানুষের জীবনের সাথে চলতে গেলে মানুষের কি লাগে? শিক্ষা দীক্ষা লাগে। মানুষের যে কোনো যে পরিবারেই সে জন্মগ্রহণ করুক, জাতক জাতিকা, উচ্চবিত্তই হোক, মধ্যবিত্তই হোক, নিম্নবিত্তই হোক, যে পরিবারেই থাকুক, তার এখনকার বর্তমান জীবনে চলার পথে তার শিক্ষা দরকার পড়ে, শিক্ষা শেষে কর্ম দরকার পড়ে, তারপর একটি বিবাহ দরকার পড়ে, এবং সেই বিবাহটা ভালো হবে কি না, এবং সেই বিবাহ নিয়ে সে সারা জীবন সে সংসারে আবদ্ধ থাকবে কিনা, সেটাও কিন্তু এই হরোস্কোপের উপর নির্ভর করে। এবং সেই নির্ভরতাশীল যখন মানুষ হারিয়ে ফেলে তখন তার ভীষণ অবসাদগ্রস্ত মন হয়। এবার সবসময় জানবেন, আমি যেমন বলি, যেমন শনি বায়ুরাশির, বুধ বায়ুরাশির, শুক্র বায়ুরাশির। কেননা একটা মিথুন রাশির বুধ, একটা তুলা রাশির শুক্র, একটা কুম্ভ রাশির শনি। এই শনি শুক্র বুধ হচ্ছে বায়ু রাশির গ্রহ। আবার এদের মধ্যে আর একটা জিনিস আছে, যেটা কুম্ভ রাশির মধ্যে যেটা স্থিরতা আছে, আবার মিথুন রাশির মধ্যে দ্বিস্বভাব ভাব আছে, আবার তুলা রাশির মধ্যে চর রাশির ভাব আছে। তাহলে দুটো জিনিসের ভাব আছে। তাহলে আমি যদি রাশি সন্নিবেশে ভাগ করি তাহলে 6টা পুরুষ রাশি, 6টা স্ত্রী রাশি, এবং শনিকে ক্লীব গ্রহ ধরা হয়। এবং সেই কারণে শনির যে দৃঢ়তা, শনির যে শনি কাজে বোঝায়, শনি কিন্তু কর্মের মাধ্যমে বোঝায়, একাগ্রতা বোঝায়। বোঝানোর স্বার্থে আমি বললাম যে ধরুন কুম্ভ লগ্ন, তুলা রাশি, দুটোই বায়ু রাশি। এবার কুম্ভ লগ্নের তৃতীয়পতি মঙ্গল এবং কুম্ভ লগ্নের দশমপতি মঙ্গল। তাহলে তৃতীয়পতি দশমপতি, কুম্ভ লগ্নের সপ্তমপতি রবি, সিংহ রাশির ঘর, এবং সেই কুম্ভ লগ্নের অধিপতি হচ্ছে শনি। তাহলে সেই রাশি হচ্ছে তুলা রাশি, তার মানে চন্দ্র তুলা রাশিতে বসা। বোঝানোর স্বার্থে বললাম যে সেই চন্দ্র 15 নম্বর নক্ষত্রে বসা, তাহলে সাথী নক্ষত্রে বসা। তাহলে সাথী মানে হচ্ছে সখা, সাথী মানে বন্ধু, সাথী মানে হচ্ছে আমার আশেপাশে অনেক লোকই আসবে, কিন্তু আমার থেকে সুযোগ নিয়ে তারা কিন্তু চলে যাবে। আমার সাথে কিন্তু সে রাহুর রাহুর নক্ষত্র এটা, এবং এই রাহুর নক্ষত্রে এই 15 নম্বর নক্ষত্র দেবগণ পায়। এই রাহুর নক্ষত্রে হয় কি, রাহুর জীবের স্বাদ থাকে, গলা অবধি থাকে, তারপরে আর কিছু নেই, তারপরে ফাঁকা।
যার জন্য কি রাহুর নক্ষত্রে চন্দ্র বসে আছে। আর চন্দ্র আর রাহু যখন সেই যোগ হয়, আপনি আবার ওই গ্রহণ দোষে যাবেন না, যা যোগ হয় তাহলে মনের আবেগ বশত হয়ে সেই কুম্ভ লগ্নের, যেহেতু ওটা নবম ঘর, তুলা রাশি তার নবম ঘর এবং বৃষ রাশি তার চতুর্থ ঘর, তাহলে চতুর্থ ঘর বৃষ রাশি, নবম ঘর তার তুলা, সপ্তম ঘর তার রবি, ষষ্ঠ ঘর তার চন্দ্র, তাহলে পঞ্চম ঘর তার বুধ এবং তার 8 নম্বর ঘর হচ্ছে বুধ। তাহলে 8 নম্বর ঘর হচ্ছে বুধ। বোঝানোর স্বার্থে যদি আমি আপনাকে একটা ছক দিই বা কোনো রকমভাবে বোঝাই, যে ঠিক আছে আমি কোনো রকমভাবে একটা ছক দিয়ে আপনাকে বোঝানোর স্বার্থে বললাম যে কি করে আপনি বুঝবেন, কি করে ধরবেন, কি করে করবেন, সেই জায়গাটা জীবনের ক্ষেত্রে আমি যদি বলি যে ঠিক আছে, লগ্ন কুম্ভ লগ্ন এবং রবি মিথুনে বসা, তাহলে রবি মিথুনে বসা এবং রবি রাহুর নক্ষত্রে বসা, জিনিসটা ফলো করবেন। চন্দ্র রাহুর নক্ষত্রে বসা, রবি রাহুর নক্ষত্রে বসা, তাহলে রবি তার হচ্ছে সেই জায়গাটা থেকে, লগ্ন থেকে সপ্তম ঘর, তাহলে সপ্তমপতি পঞ্চমে বসা, রবি পঞ্চমে বসা এবং আদ্রা নক্ষত্রে, রাহুর নক্ষত্রে। তাহলে যদি বলি যে এই জাতক বা জাতিকার যেই হোক, তাহলে সপ্তম ঘর রবি, বিবাহ সপ্তম ঘরের উপর ডিপেন্ড করে। তাহলে সপ্তম ঘরে সেইখানে দেখা যাচ্ছে যে বৃহস্পতি, মঙ্গল আর বসে রয়েছে শনি সপ্তম ঘরে, সিংহ রাশির ঘরে। তাহলে সিংহ রাশির ঘরে যদি মঙ্গল, বৃহস্পতি, শনি বসে থাকে, তাহলে সেই মঙ্গল উত্তর ফাল্গুনী নক্ষত্রে, উত্তর ফাল্গুনী নক্ষত্র রবির নক্ষত্র, এবং সেই মঙ্গল এবং তার বৃহস্পতি বসে রয়েছে কেতুর নক্ষত্রে। কেতুর অবস্থান কোথায়? কেতুর অবস্থান লগ্নের দ্বাদশে। লগ্ন কত ডিগ্রি পেয়েছে? লগ্ন পেয়েছে মাত্র 6 ডিগ্রি। তাহলে 6 ডিগ্রি মানে সেই লগ্নের একটা বালক সুলভ বা বালিকা সুলভ মনোভাব আছে, চাইল্ডিশ মনোভাব যাকে বলা হয়, ম্যাচুরিটি কম আছে। মানে আমরা যাকে বলি সোজা গোদা বাংলায় বলি যে বুদ্ধিশুদ্ধি পরের বোঝে একটুখানি, ম্যাচুরিটিটা লগ্নের কম। এই লগ্নটা কেননা সে শনির দৃক্কানেই জন্ম হয় তখন। তাহলে শনি সপ্তমে বসা, তাহলে শনি বসা, সেইখান থেকে শনি বসে রয়েছে আপনার উত্তর ফাল্গুনী নক্ষত্রে। উত্তর ফাল্গুনী নক্ষত্র রবির নক্ষত্র, বলেছি পূর্ব ফাল্গুনী শুক্রের নক্ষত্র। তাহলে উত্তর ফাল্গুনী রবির নক্ষত্রে বসা এবং শনি উত্তর ফাল্গুনী নক্ষত্রে বসা, আর যেখানে মঙ্গল বসে রয়েছে মঙ্গলে উত্তর ফাল্গুনী নক্ষত্রে বসা, তাহলে সবকটাই রবির নক্ষত্রে বসে রয়েছে এবং রবি বসে রয়েছে ওখান থেকে 5th হাউসে, প্রেম প্রণয়ের ঘরে, রাহুর নক্ষত্রে। তাহলে এই জাতক বা জাতিকা যেই হোক, যার সাথে কারোর সাথে মিলে গেলে কিন্তু কেউ হাহাকার করবেন না। তাহলে 7th হাউসে যদি রবি, মঙ্গল, বৃহস্পতি বসে থাকে, বৃহস্পতি তার দ্বিতীয় পতি, বৃহস্পতি দ্বিতীয় পতি এবং বৃহস্পতি কুম্ভ লগ্নের হয়ে যায় একাদশপতি। তাহলে দ্বিতীয় পতি যদি বৃহস্পতি এবং একাদশপতি বৃহস্পতি যদি সপ্তমী বসে এবং বৃহস্পতি শনি মঙ্গলকে নিয়ে বসে এবং সবই যদি রবির নক্ষত্রে থাকে, তাহলে বিবাহিত জীবনে কোনো রকমভাবে একটা আশঙ্কা করা যায়। আপনি মাঙ্গলিক ছেড়ে দেবেন, সপ্তমে মঙ্গল আছে, কিন্তু রাহুর নক্ষত্রে জন্ম হলে তার রাহুর দশা পেরোনোর পরে তার আসবে বৃহস্পতির দশা, আরে রাহুর দশার পরে তার আসবে বৃহস্পতির দশা, বৃহস্পতির পরে আসবে তার শনির দশা। এই শনির দশা 19 বছর, শনির পরে আসবে বুধের দশা। তাহলে এইবার রাহুর দশা 18 বছর, 18 বছরের মধ্যে যতটুকু পেয়েছে, তারপরে বৃহস্পতির দশা,
বৃহস্পতির দশা 16 বছর, 16 বছর। তারপরে আসবে শনির দশা 19 বছর। তাহলে এই শনির দশায় যদি তার কোনো রকম ভাবে কোনো জায়গায় বা সেখানে যদি বিবাহ সম্পর্কিত করতে যায়, এবং বর্তমানে বললাম যে শনিরই দশা চলছে, শনির অন্তরে বৃহস্পতি রয়েছে, তাহলে সেই শনি বৃহস্পতি শনির দশায় যখন থাকে, শনি 19 বছরের দশা, শুক্র 20 বছরের দশা, রাহু 18 বছরের দশা, তাহলে কুম্ভ লগ্নের প্রতীক কি? কুম্ভ লগ্নের, কুম্ভ মানে কলস, তাহলে কলসের একটা মুখ বন্ধ করা একটা মানুষ কাঁধে নিয়ে খুব সন্তর্পণে হেঁটে চলেছে, তার মানে স্লো, ধীর। কিসে ধীর? যেন জল ছলকে না পড়ে যায়। তাহলে একটা মানুষের ধীরতা মানুষকে গতিময় করে তুলতে পারে না, কিন্তু ওটা বায়ু রাশি, কিন্তু গতিময় হওয়া উচিত। তাহলে গতিময়তা পায় কেন, পায়নি কেন? সেই জায়গাটা প্রত্যেকটি ঘর তার সপ্তম ঘরের ভার তোলে। প্রত্যেকটা ঘর লগ্নের সপ্তম, কুম্ভ লগ্নের সপ্তম ঘর রবির ঘর, রবি বসে আছে পঞ্চম ঘরে, পঞ্চম ঘর প্রেম প্রণয়ের ঘর, উচ্চ শিক্ষার ঘর, শিক্ষা দীক্ষা তার ভালো থাকবে। রাহু নক্ষত্রে যতই বসে থাকুক রবি, এবং চন্দ্র যতই রাহু নক্ষত্রে বসে থাকুক, এবং রবি শনি মঙ্গল বৃহস্পতি যতই রবির নক্ষত্রে বসে থাকুক, সেই জায়গাটায় তার শিক্ষা দীক্ষা ভালো হবে, চালচলনগুলো ভালো হবে, কিন্তু তার ম্যারিটাল লাইফ কিন্তু ঠিক আসবে না। কেননা 7th হাউস এর 9th হাউস কিন্তু মঙ্গলের ঘর, মানে বিবাহের ভাগ্যের ঘরটি মেষ রাশির ঘর, মেষ রাশির লর্ড হচ্ছে মঙ্গল। তাহলে মঙ্গলের 3টি নক্ষত্র আছে, আছে তো, 5 নম্বর নক্ষত্র, 14 নম্বর নক্ষত্র, 23 নম্বর নক্ষত্র। লগ্নটা 23 নম্বর নক্ষত্রে বসা। লগ্ন বললাম 6 ডিগ্রিতে বসা, 6 ডিগ্রি 40 মিনিট থাকে মকর থেকে কুম্ভতে গিয়ে, 6 ডিগ্রিতে মানে 23 নম্বরে বসা। দ্বাদশে কেতু, সেও 23 নম্বরে বসা। তাহলে রাহু থাকবে তার কোথায়? 6ষ্ঠ ঘরে। 6ষ্ঠে রাহু খুব ভালো ফল দেয়, 6th হাউস, কর্কটের ঘরে, চন্দ্রের ঘরে। চন্দ্র রাহুর নক্ষত্রে বসা, এখানে কিন্তু ওটা মিনিমাইজ হয়ে গেল। যেহেতু রাহু রয়েছে কর্কট রাশিতে চন্দ্রের ঘরে, চন্দ্র রয়েছে 15 নম্বর নক্ষত্রে, সেই জায়গাটায় কিন্তু তখন সেটা মিনিমাইজ হয়ে যায়। তাহলে তার কিন্তু একটাই সমস্যা থাকবে, যে কোনোভাবে তার যদি, দেখুন প্রথমেই বলেছি রাহুর দশায় জন্ম, রাহুর দশা যতটুকু গেছে, তারপরে বৃহস্পতির দশা, এবং বৃহস্পতির দশার পরে আসবে আপনার শনির দশা। এবার যদি তার শনির দশা 19 বছর, তাহলে আপনি 19-18 যোগ করতে পারেন। 19-18 যোগ করলে কত হয়? তাহলে 19-18-র মধ্যে 37 হয়, 37। তাহলে নিশ্চয়ই জাতক বা জাতিকার বিয়ে হয়ে যাওয়ার কথা শনির দশার মধ্যে। লগ্নপতি তার শনি বসে রয়েছে সপ্তমে। শনি কেন্দ্রস্থ শনি ভালো হয় না, কেন শনি যদি কেন্দ্রস্থ হয়, শনির 10ম দৃষ্টি গিয়ে পড়বে শুক্রের ঘরে, সেই শুক্র বৃষ রাশিতে বসা। শনি শুক্র ভোগ কারক, শনি ত্যাগ কারক, তাহলে সেই শুক্র ভোগ করতে দেবে না, গ্যারান্টিড। যদি কারোর সাথে ছক মিলে যায় আমার কাছে আসবেন, বুঝিয়ে দেব। শনির 10ম দৃষ্টি পড়বে শুক্রের উপরে, তাহলে সেই শুক্র তাকে যে কল্পনা শক্তি, যে আশ্বাস, যে জিনিসগুলোর উপরে নির্ভর করে বসে রয়েছে, সেই ভোগের জিনিসগুলো, আনন্দের জিনিসগুলো তার কাছে নিরানন্দ হয়ে আসবে। কেন? শনি ভোগে বিশ্বাসী না, শনি ত্যাগে বিশ্বাসী, এবং তার 7ম কেন্দ্র ঘর, এবং ওটা রবির ঘর। রবি রাহুর নক্ষত্রে বসা, রাহু 6ষ্ঠে বসা। এবার সেটা চন্দ্রের ঘর, চন্দ্র থেকে 9ম ঘরে রবি বসা মিথুন রাশিতে। তাহলে সেই জায়গাটায় রাহুতে যখন চন্দ্র আর রবি থেকে যাচ্ছে, তার মানে জাতক বা জাতিকা হোক, তার শুরু ভালো আছে, শেষ খারাপ আছে।
শুরুটা ভালো আছে, শেষটা খারাপ আছে, তাহলে এটা ঠিক করা যায় কিনা প্রশ্ন হচ্ছে এখানে। আমি তো খারাপ খারাপ বলে গেলাম, ঠিক করা যায় কিনা এটাও তো একটা প্রশ্ন থেকে যায়। তাহলে বৃহস্পতি তার দ্বিতীয় পতি এবং বৃহস্পতি তার একাদশপতি, তাহলে প্রফিটের ঘর বৃহস্পতি এবং শ্বশুর বাড়ির ঘরও বৃহস্পতি। তাহলে বৃহস্পতি জলরাশির মালিক, বৃহস্পতি অগ্নি রাশির মালিক। তার মানে ঝাঁঝালো, সে জাতক হোক বা জাতিকা হোক, ঝাঁঝালো কণ্ঠস্বর আছে। এবং শুক্র তার লগ্ন থেকে চতুর্থে বসার জন্য শিল্পকলা বিদ্যায় সে যদি জাতক হয় বা জাতিকাই হোক পারদর্শিতা লাভ করে। এবং সেই জায়গাটাতে কিন্তু সেই জায়গাটা সবকিছুই বলেছিলাম যে শুরু ভালো শেষ খারাপ হয়ে যায়। ধরে রাখতে সে চঞ্চল হয়ে পড়ে, কোনো জিনিস ধরে রাখতে তার মধ্যে চঞ্চলতা বৃদ্ধি হয়। আমার দ্বারা আর হবে না, কেন হবে না? ওই রাহু যে বসে রয়েছে, যেইখানে বসে রয়েছে, সেই রাহু কিন্তু বসে রয়েছে তার কর্কট রাশিতে এবং কেতু বসে রয়েছে দ্বাদশে। এবার কেতু দ্বাদশে থাকলে আমরা কি বলি যে কেতু কিন্তু শনির ঘরে বসা, মকর রাশিতে বসা। তাহলে কেতু বসে থাকলে হয় কি, তার শরীরের মধ্যে একটা গোপনত্ব বা গোপন শত্রুতা, ব্যাকবাইটিং, সেই জায়গাটা তার তৈরি হয়। এবার তার নবম ঘর হচ্ছে শুক্র। নবম ঘর মানে পিতার ঘর, ভাগ্যের ঘর। সেই শুক্র বসে আছে বৃষ রাশিতে চতুর্থ ঘরে। তাহলে চতুর্থ ঘরে শুক্র বসে রয়েছে, তাহলে মঙ্গলের দ্বিতীয় বসে রয়েছে, মঙ্গলের ঘরে দ্বিতীয় বসা, এবং সপ্তমের যেখানে বসে রয়েছে সেই শনির দৃষ্টি রয়েছে শুক্রের উপরে। কাজেই এই ছক যদি কোনো রকম ভাবে কর্মের জীবন হোক, বিবাহের জীবন হোক বা পারিবারিক জীবন হোক, সেই সব দিকে তার কিন্তু ভীষণ সচেতন হওয়া উচিত এবং সব সময় তার অ্যালার্ট থাকা উচিত। দেখুন সপ্তমী, খনার বচন পড়েছেন তো, সপ্তমী শনি থাকলে মানুষ ল্যাংড়া হয়, খোড়া হয়, যে কোনো পায়ের দিকে আঘাত আসে এবং পাপ হলে তার রস বৃদ্ধি হবে। কেননা ওই অগ্নি রাশি সপ্তম ঘরের কুম্ভ লগ্নের যে বায়ু রাশি, সেই বায়ু রাশি অগ্নি রাশিকে আরো তাপ মানে হাওয়া দিয়ে তাকে তাপ বৃদ্ধি করায়। এবং যত জল আছে, দ্বিতীয় ঘর তো জল, দ্বিতীয় ঘর শ্বশুর বাড়ির ঘর, সেই জল শোষণ করে নেয়। কেন ওই জায়গা থেকে বৃহস্পতি বসা, জানবেন বৃহস্পতি যদি হয়, বৃহস্পতির নবম দৃষ্টি মঙ্গলের ঘরে মেষ রাশিতে, এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি নিজের ধনু রাশিতে নিজের ঘরে, তাহলে এবং নবম দৃষ্টি তার মেষের ঘরে তৃতীয় ঘরে, তাহলে সেই বৃহস্পতি জলরাশি এবং অগ্নি রাশি। তাহলে বিবাহ ক্ষেত্রে তার ইমোশন, আবেগ দাম দেবে না, তার যে খাটাখাটনি, তার যে সার, শ্বশুর বাড়ির ক্ষেত্রে যার সে ত্যাগ, এগুলো দাম দেবে না। এবং দ্বাদশে কেতু থাকার জন্যে কোনো রিলেশন ভিত্তিক কোনো নিজের লোক বা নিজের আত্মীয় লোক বা শ্বশুর বাড়ির কোনো আত্মীয় লোক মাধ্যম হয়ে দাঁড়াবে। ষষ্ঠে রাহু আছে, কিন্তু ষষ্ঠে যখন রাহু থাকে, সেই চন্দ্র যদি তার নবমে থাকে, তাহলে চন্দ্র হচ্ছে মাতৃকারক গ্রহ। রাহুর নক্ষত্রে বসার জন্য তার মায়েরও শারীরিক কোনো রকম ভাবে বাধাপ্রাপ্ত হয়, কেন চন্দ্র মাতৃকারক গ্রহ। বাধাপ্রাপ্ত হয় কেন, ওই যে বলে না যে শুরু আছে শেষ ভালো হয় না, তার সেই জায়গাটায়। এবার ওই নবম ঘরে চন্দ্র এবং নবম ঘর তার পিতারও ঘর, তাহলে রাহুর নক্ষত্রে বসা, তাহলে সেইখানে পিতার দিকেও তার খেয়াল রাখতে হয়। এবং সেই জায়গাটা তার পিতার যে কোনো ইউরিনের প্রবলেম, প্রস্টেট প্রবলেম, যে কোনো রকম সুগারের প্রবলেম, এই জিনিসগুলো, শর্করা জাতীয় রোগ, এগুলো আসতে পারে, সেই দিকে নজর রাখতে হয়। এবং ভোগ বিলাসী হয়, তার পিতা শুক্রের যেহেতু নবম ঘর, ভোগী হয়, সে ভোগীও হয় রোগীও হয়। কেন, ভোগ করলে রোগ হবেই। আপনি যদি খাওয়া দাওয়ায় ভোগ করেন,
রোগ হবে। আপনি যদি আরামে ভোগ করেন, শরীরে রোগ বাঁধবে। তাহলে মানুষে এই নিত্য নৈমিত্তিক ব্যায়াম ঠ্যাম এগুলো করতো না, শরীর সুস্থ রাখার জন্য করে তো। তাহলে এবার শনি মঙ্গল বৃহস্পতি সপ্তম ঘরে বসার জন্য কি হয়, সপ্তমপতি রবি যদি পঞ্চমে বসে থাকে তাহলে কি হয়, তাহলে সেই শনির দশম দৃষ্টি শুক্রের ঘরে, সেই বৃহস্পতির নবম দৃষ্টি মেষের ঘরে, এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি বৃহস্পতির ঘরে, মীন রাশিতে। আর মঙ্গলের চতুর্থ দৃষ্টি আসবে ওখান থেকে বৃশ্চিকের ঘরে, নিজের ঘরে। আর বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আসবে ধনু রাশিতে, নিজের ঘরে। আর নিজের ঘরে নিজের দৃষ্টি দিলে নিজের ঘর তো ক্ষতি হয় না, নিজের ঘরের কোনো উন্নতিও হয় না। যদি অন্য ঘরকে দিত তাহলে অন্য ঘরকে সে ডেভেলপ করতে পারত। তাহলে 7th হাউস 9th হাউস, সপ্তম যে বিবাহিত জায়গা, তার তো একটা ভাগ্যস্থান আছে। লগ্নের যদি ভাগ্যস্থান থাকে, রাশির যদি ভাগ্যস্থান থাকে, রাশির ভাগ্যস্থান কি? মিথুন রাশি। মিথুন রাশিতে রবি বসে আছে রাহু নক্ষত্রে, বুধের ঘর ওটা। তাহলে রাশির ভাগ্যস্থান বুধ এবং লগ্নের ভাগ্যস্থান শুক্র। বুঝতে পারলাম তো? লগ্নের ভাগ্যস্থান শুক্র। তাহলে সেই শুক্র বৃষ রাশিতে বসা, বৃষ রাশিতে বসে শুক্র সরাসরি দৃষ্টি দিচ্ছে বৃশ্চিক রাশিতে, যেখান থেকে সপ্তম ঘরের মঙ্গল নিজের ঘরে দৃষ্টি দিয়ে রেখেছে। তার মানে এই মঙ্গল কিন্তু জাতক বা জাতিকা হোক, এটাকে বলে কিন্তু পিওর মাঙ্গলিক। সত্যি এই ছকে অমঙ্গল হয়ে আসে। এবার আপনি বলবেন কি, সাধারণ চালু কথা বাজারে, আপনি পলা পড়বেন, চন্দ্র রাহু নক্ষত্রে মুক্ত পড়বেন, রবি রাহু নক্ষত্রে চুনি পড়বেন বা গোমেদ পড়বেন, এই সমস্ত প্রতিকার আপনারা করতে থাকবেনই। আমি জানি কে কি করে, কিন্তু তার এগেস্টে এটা আরো ক্ষতিকারক হয়ে উঠবে। এবার আপনি উপাস থেকে কি ভাবছেন, কি আপনি মাঙ্গলিক মঙ্গলের বিধান করবেন না? মাঙ্গলিক কিন্তু মঙ্গলের বিধানে হয় না। এবার আপনি জেনে রাখুন একটা কথা, মঙ্গল শনি যদি একসাথে থাকে মাঙ্গলিক এমনি বিধান হয়ে যায়। মঙ্গলের চতুর্থে শনি আর শনির দশমে যদি মঙ্গল থাকে মাঙ্গলিক এমনি প্রতিকার হয়ে যায়। সেখানে কিন্তু খুলে করতে হয় না। জ্যোতিষশাস্ত্রটা অধ্যয়ন করুন আর নক্ষত্র অধিপতিকে চিনুন। সেই নক্ষত্র অধিপতি কোথায় বসে আছে, সে কি মাঙ্গলিক হলেই কি সে সপ্তমে মঙ্গল, চতুর্থে মঙ্গল, দ্বাদশে মঙ্গল, লগ্নে মঙ্গল মাঙ্গলিক? আর এই বইয়ে লেখা আছে। বইয়ে তো অনেক কিছু লেখা থাকে। আপনি কি পুরো বই নিয়ে পরীক্ষা দিতে যান? সিলেবাস থাকে পরীক্ষার আগে, সেই সিলেবাসে যেগুলো দেখে সেইগুলো নিয়ে স্টাডি করেন, ওর মধ্যে কোশ্চেন আসে, আপনি উত্তর লিখে দিয়ে চলে আসেন। এবার পাশ ফেল করবেন কিনা সেটা আপনার 5th হাউস বলবে। 4th হাউস নিম্ন শিক্ষা, 5th হাউস উচ্চ শিক্ষা। তাহলে 4th হাউসে শুক্র কিন্তু সক্ষেত্রে, বৃষর নিষ্ক্রিয়, শুক্রের নিষ্ক্রিয় ঘর। ওখানে শুক্র বলবত্তা পায় না, কিন্তু উন্মাদনা বলবত্তা পায়। ইচ্ছেগুলো থাকে, ইচ্ছেগুলো গোপনভাবে ভিতরে লুকিয়ে থাকে। সেই গোপনকে প্রকাশ যখন হয়, তখনও তার দ্বাদশে কেতু থাকার জন্য শত্রুতা বৃদ্ধি পায়। লগ্নের দ্বাদশে কেতু, দ্বাদশে যদি কেতু হয় মকর রাশিতে কেতু, 23 নম্বর নক্ষত্রে, রাহু বসা সপ্তমে, আর কেতুর সপ্তমে কর্কট রাশিতে চন্দ্রের ঘরে, চন্দ্র বসা 15 নম্বর নক্ষত্রে। তাহলে তুলা বায়ু রাশি, তুলা রাশি 15 নম্বর নক্ষত্রে জন্ম, দেবগণ রাহুর দশায় জন্ম, জাতক বা জাতিকা যেই হোক। রাহুর পরে সে বৃহস্পতির দশা পেয়েছে, বৃহস্পতির পরে সে শনির দশা পেয়েছে, এবং শনির পরে সে পাবে বুধের দশা। বুধের দশা 17 বছর। এই 17 বছর, তার মানে একটা মানুষ কত বছর দশা ভোগ করবে? বৃহৎ দশা হলে, এটা আমি আগেও বলেছি, যোগ করতে থাকুন না। 18, 19, 17 যোগ করতে থাকুন। কত বয়স হলো আপনার, তেমনি ধরা যায়। তাহলে সেই জায়গাটায় যখন আসে, তাহলে এর বিধান কি আছে?
তাই না? যতদিন পর্যন্ত যদি তার কি বর্তমানে যদি তার কোনো শনির দশাই চলতে থাকে, লগ্নপতির দশাই যদি চলে এবং সপ্তমপতির দশা যদি চলে এবং মঙ্গল যদি তার শনির আশেপাশে না থাকে, শনি থেকে যদি মঙ্গল গোচরে দূরত্ব মেনটেন করে থাকে, তাহলে তার বিবাহ যদি হয় তাহলে সেটা ভালো হবে। কিন্তু শনি মঙ্গল একসাথে রয়েছে, এটা বিচার। এবারে আপনি যদি মঙ্গলের প্রতিকার করে বসেন, আপনি যদি চন্দ্রের প্রতিকার করতে থাকেন, আমি বলে দিচ্ছি পারিবারিক জীবনে অশান্তি হয়ে উঠবে, ভীষণভাবে অশান্তি হবে। এবং কেতু দ্বাদশে থাকার জন্য তার রিলেশন বা সেই জায়গাটায় যদি ওয়াইফ হয়, সে গোপনীয়তা কিছু করবে, যদি হাজবেন্ড হয় তাহলেও সে গোপনীয়তা কিছু করবে। এই জায়গাটাই এই ছকটাকে ভালো করে করে দেখে তারপরে কিন্তু প্রতিকার করতে হয়। ছকটা উঠে যায়, ছকটা উঠে যায়, দেখতে হয় শনির দশার পরে বুধের দশা কখন আসবে। যদি শনির দশাই চলে, আমি জানি না ঠিক কিসের দশা চলছে, যদি শনির দশা চলে তাহলে পরে বুধের দশা আসবে এবং তার বুধ যেখানে বসে রয়েছে সেই বুধ কিন্তু মানে ভালো জায়গায় রয়েছে, কাজে সেখান থেকে সে বুধের একটা ফ্যাসিলিটি পাবে। কিন্তু শুক্র তার ভালো জায়গায় নেই। বৃষ রাশিতে শুক্র নিষ্ক্রিয় হয়ে থাকে, কাজে শুক্রের যে প্রবণতা, শুক্রের যে জিনিসগুলো, সেগুলো তো তাকে দেখতে হবে। তাহলে সেম জিনিস কিন্তু আবার যদি ধরুন রাশি লগ্নটা পাল্টে দিই, লগ্ন তুলা, রাশি কুম্ভ, তাহলে লগ্ন তুলা হলে আর সব প্ল্যানেট সব জায়গায় রাখলাম। লগ্ন যদি হয়, লগ্নের নবমে রবি, রবি বসে রয়েছে মিথুন রাশিতে, তাহলে লগ্নের একাদশে শনি মঙ্গল বৃহস্পতি, তাহলে একাদশে সব প্ল্যানেট ভালো ফল দেয় এবং রবি নবমে। যদি লগ্ন তার তুলা লগ্ন হয়, তাহলে শনি তার একাদশে বসা, এই জায়গাটা কিন্তু হেভেন ডিফারেন্স হয়ে যাবে, স্বর্গ আর নরকের মতো ডিফারেন্স, অনেক ভালো হয়ে যাবে। কিন্তু চন্দ্রের স্থিরতা খুব কম, চন্দ্র মাত্র 54 ঘন্টা এক ঘরে থাকে, 2.25 দিন থাকে। এই 2.25 দিনের স্থিরতা, লগ্ন তো আরো কম থাকে, 2 ঘন্টা থাকে এক ঘরে, প্রতি 4 মিনিটে 1 ডিগ্রি সরে, তাহলে 30 ডিগ্রি সরতে তার 120 মিনিট লাগে। 120 মিনিট মানে 60 মিনিটে যদি 1 ঘন্টা হয়, 120 মিনিটে 2 ঘন্টা, তাহলে 2 ঘন্টা পরে লগ্ন চেঞ্জ হয়। তাহলে 2 ঘন্টার মধ্যে একটা কতটুকু ডিগ্রিতে সে পেয়েছে, আমি বললাম যে লগ্ন 6 ডিগ্রির মতো কুম্ভ লগ্নের, ম্যাচুরিটি নেই লগ্নের, এবং সপ্তমে শনি মঙ্গল বৃহস্পতি বসা ওই লগ্নেরই। তাহলে শনি তার দ্বাদশপতি, দ্বাদশ থেকে কি বিচার আসে? আইন আদালত। দ্বাদশ থেকে সুখসজ্জা, এইগুলো আসে। তো সেখানে কেতু বসে আছে, দ্বাদশপতি শনি সপ্তমে বসে আছে, সপ্তমের নবম ঘর মেষ রাশির ঘর, মঙ্গলেরই ঘর, সেই মঙ্গলকে নিয়ে বসে রয়েছে দ্বাদশপতি। তাহলে শনি মঙ্গল এবং তার সাথে বৃহস্পতি বসা, তাহলে 3টে যে মূল প্ল্যানেট, সেই মূল প্ল্যানেট যেটা নাকি স্তম্ভ বলা হয়, তাহলে একটা চতুর্থ স্তম্ভ তার লগ্ন এবং সাপোর্টিং স্তম্ভ তার রাশি চন্দ্র। চন্দ্র জলজকারক গ্রহ, তার মানে চন্দ্র যদি তুলা রাশিতে বায়ু রাশিতে থাকে, জলজকারক গ্রহ হয়ে যদি বায়ু রাশিতে থাকে, তাহলে আপনি জলের মধ্যে হাওয়াকে ডুবিয়ে রাখতে পারবেন না। বল দেখেছেন তো, বল ডোবে, হাওয়া ভরা বল, পা দিয়ে চেপে ধরে রাখলেন, পা ছেড়ে দেবেন, আবার ফোঁস করে জেগে উঠবে। অতএব একেও দাবিয়ে রাখা যাবে না।
কেন বাক ক্ষমতায় বাক যে রয়েছে বৃহস্পতি, সেই বৃহস্পতি কিন্তু সপ্তমে বসা, বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু মঙ্গলের মধ্যে আছে। তাহলে মঙ্গলটা চড়া হয়ে যাচ্ছে এবং তার মেজাজ, সে কনফিডেন্স লেভেলটাকে সে এই পর্যন্ত রাখতে পারে না। একটা সময় গিয়ে এইরকম ধরনের ছক আসলে কনফিডেন্স লেভেল বিলো হতে থাকে, সে না বুঝে উত্তর দিতে থাকবে মঙ্গলের কারণে। এবং কেতু রয়েছে, অন্যের জিনিস সে নিজের গায়ে মেখে নেবে কেতুর কারণে। সেই জায়গাটা থেকে এই আবার যদি তুলা লগ্ন হয় তাহলে কিন্তু এগুলোর অপোজিট, সব ভালো হয়ে যাবে, বিয়েও ভালো হয়ে যাবে, সংসারও ভালো হয়ে যাবে, শিক্ষা ভালো হয়ে যাবে, বিদেশে কর্মরত হবে এবং ভালো জায়গায় গিয়ে পৌঁছবে। কেননা তার যেই জায়গাটা যদি তুলা লগ্ন হয়, দশম ঘর চন্দ্র হয়, তুলা লগ্নের দশমপতি চন্দ্র, চন্দ্র জলজকারক গ্রহ, এবং দ্বিতীয়পতি মঙ্গল হয়, সেটাও জলজকারক গ্রহ, এবং তার ষষ্ঠপতি বৃহস্পতি হয়, সেটাও জলজকারক গ্রহ। তাহলে আগুনে জলে মিশলে কি হয়? আগুন নিভে যায়। আগুনে আগুন মিশলে আগুন বেড়ে যায়, হাওয়াতে হাওয়া মিশলে ঝড় বেড়ে যায়। তা আমি দেখব কোন রাশির গ্রহ কিভাবে রয়েছে, সে কার সাথে ম্যাচ করছে। আমি এর আগে একদিন বলেছিলাম, দেখবেন যে প্রত্যেকটি মঙ্গলের ঘরে সপ্তম ঘরে শুক্র ঘর থাকে। বৃষ রাশির সপ্তম ঘর বৃশ্চিক রাশি, মঙ্গলের ঘর। আবার মেষ রাশির সপ্তম ঘর তুলা রাশির ঘর। তাহলে তুলা রাশির এই শুক্রের রং সাদা আর মঙ্গলের রং লাল। তাহলে লাল আর সাদায় বিয়ে হয়, বিবাহ হয়। দেখেন না, কনের ড্রেস লাল থাকে আর যে নাকি বর আসে সাদা ড্রেস পরে আসে। এই শুক্র আর মঙ্গলের মিলন হচ্ছে কিন্তু। তাহলে শুক্র মঙ্গল 180 ডিগ্রি দূরে বসা। আর এই 180 ডিগ্রি দূরের আর একটা যে জায়গা আছে সেটা 7000 9000। আপনি যখন 7000 9000 মঙ্গল ধরছেন, তাহলে 9000 কে হবে বৃহস্পতি, ধনুরাশির ঘর, সেও কিন্তু একসাথেই বসে গেছে, ওই শনি মঙ্গল বৃহস্পতি বসা। তাহলে দুদিক থেকেই ভাগ্য নিষ্পেষিত হয়েছে। তাহলে এই জায়গাটায় প্রতিকার করা যায় এবং প্রতিকার করে বিবাহ করা যায়, এবং যদি জাতক জাতিকার বিবাহ ভেঙে যায় আবার বিবাহ দেওয়া যায়। এবং সেই ক্ষেত্রে কিন্তু কখনোই যে প্রতিকারগুলো বললাম ওই মাঙ্গলিক বলে ভয় ভয় দেখিয়ে লাভ নেই। ভয় দেখানোর আগে নিজের রোগটা সম্বন্ধে বুঝুন যে কি রোগ হয়েছে। তার স্কিন ডিজিজ, বলে দিলেন এই স্কিন ডিজিজ তো ক্যান্সারের দিকে চলে যাবে, ব্যাস হয়ে গেল, সেদিন থেকে তার চুলকোনো বন্ধ হয়ে গেল, সে দিন গুনছে কবে ক্যান্সার হবে। এটা হচ্ছে মানে না বুঝে কথা বলা। ছকটা বুঝুন। রোগের ঘর কোনটা? রোগের ঘর 6th হাউস। তাহলে 6th হাউস কোনটা পড়ছে? মিথুনের ঘর। তাহলে বুধের ঘর, লগ্ন, আরে 5th হাউস 6th হাউস মিথুনের ঘর। কুম্ভ লগ্নের সব সময় তার 5th হাউস বুধের ঘর এবং 8th হাউস বুধের ঘর হয়। 5th হাউস বুধের ঘর, 6th হাউস চন্দ্রের ঘর। তাহলে চন্দ্র কি জলজকারক গ্রহ, তাহলে জলবাহিত রোগে সে আক্রান্ত হবে। জল কোথায় কোথায় জমতে পারে? লাঙে জল জমতে পারে, এবং তার শরীরের মধ্যে যে কোনো জায়গায়, যেমন আমি ডাক্তার তো না, আমি বলতে পারবো না, ডাক্তারি বিদ্যাটা আমি বলতে, কিন্তু জলবাহিত রোগে আক্রান্ত হয়। অনেকে অনেক বলেন না যে প্লুরিসি হয়, সেই পেট ফুলে যাচ্ছে, ওই ফুলে যাচ্ছে, জলবাহিত রোগ হয়। কেন? ষষ্ঠপতি তার চন্দ্র এবং সে রাহুর নক্ষত্রে বসা, রাহু চন্দ্রের ঘরে বসা। কিন্তু তার সব রোগেরই শুরু আছে, শেষ কিন্তু খুব ভালোভাবে হয়। কোনো রোগী একটা লংজিভিটি হয় না, টানে না, এটা কিন্তু হবে। দীর্ঘকালীন রোগ বসে না শরীরে।
যেহেতু ওটা চন্দ্রের ঘর। চন্দ্র যেমন সাময়িক, চন্দ্র 14 দিন অমাবস্যা পূর্ণিমা হয়, 27.5 দিন পর পর, 27.5 দিনের পর পরে হয়, সেই জায়গাটায় 2.25 দিন এক ঘর ভোগ করে। কাজী কৃষ্ণ চতুর্দশীর পরে হয় পূর্ণিমা, আবার শুক্ল চতুর্দশীর পরে হয় অমাবস্যা। কাজে সেই জায়গাটায় অমাবস্যা পূর্ণিমার যে খেলাটা, চন্দ্রটা হচ্ছে পৃথিবীর উপগ্রহ, সূর্যের থেকে সৃষ্টি না। সূর্য একটা গ্রহ, সূর্য হচ্ছে একটা গ্রহ, আরে গ্রহ বলছি, নক্ষত্র। সূর্য নক্ষত্র, সৌরজগৎটা সূর্যের থেকে সৃষ্টি। তাহলে এই সূর্যের থেকে ছিন্ন ভিন্ন হয়ে যে গ্রহগুলো এসছে, সেই গ্রহগুলো এক একটা কালার এক একটা পিতামাতার সমান। যেমন পিতামাতার অনেকগুলো ঘর, ধরুন 9টাই ঘর, 7টা ঘর, মানে রাহুকেতু নিয়ে 9টা ঘর। তাহলে সেই পিতা চন্দ্র আর রবি সেই ঘর ভাগ করে দিয়েছে, প্রত্যেককে 2টো করে দিয়েছে। একটা মূল ত্রিকোণের, রাহুকে যেমন একটা মূল ত্রিকোণের ঘর দিয়েছে, একটা নিজের ঘর দিয়েছে, মিথুন রাশি দিয়েছে, বৃহস্পতিকে মীন রাশি দিয়েছে, ধনু রাশি দিয়েছে, শনিকে মকর আর কুম্ভ দিয়েছে, মঙ্গলকে মেষ আর বৃশ্চিক দিয়েছে, শুক্রকে বৃষ আর তুলা দিয়েছে। কিন্তু রবির একটা ঘর সিংহ রাশি, চন্দ্রের একটা ঘর কর্কট রাশি, বুধের 2টো ঘর, একটা মিথুনের ঘর, একটা কন্যার ঘর, প্রত্যেককে সে 2টো করে ভাগ দিয়েছে। কেন ভাগ দিয়েছে? যে 2টো ঘরে যদি কোনো বলবান বসে থাকে, তাহলে তো সে 2 বলবান মানুষ কিন্তু মারামারি করে না, এটাও জেনে রাখুন। 2জন শক্তিশালী মানুষ, ধনী লোক, 2জন ধনী লোক মারপিট করবে না। ধনী লোক কিন্তু মধ্যবিত্তের সাথে মারপিট করবে, নিম্নবিত্তের সাথে মারপিট করবে, কেননা তার প্রাধান্য বাড়বে। এই লোকটার সাথে লাগিস নে, অনেক পয়সা আছে, এটা কিন্তু করবে। তাহলে 2জন ধনী মারপিট করে না, 2জন ধনী মারপিট বাঁধিয়ে দিতে পারে। কাজে রবিচন্দ্র হচ্ছে বিশাল ধনী, সে কিন্তু সব গ্রহদের যেমন ইকুয়াল ডিস্ট্রিবিউশন দিয়েছেন, নিষ্ক্রিয় সক্রিয় করে দিয়েছেন। একটা ঘর নিষ্ক্রিয়, একটা ঘর সক্রিয়, একটা ঘরে বলবত্তা বৃদ্ধি থাকবে, একটা ঘরে বলহীন থাকবে। যেমন বৃহস্পতির মীন রাশি বলহীন, ধনুরাশি বলবত্তা, বুধের মিথুন রাশি বলহীন, কন্যা রাশি বলবত্তা, মঙ্গলের মেষ রাশি বলবত্তা, বৃশ্চিক রাশি বলহীন, শুক্রের বৃষ রাশি বলহীন, তুলা রাশি বলবত্তা। এই তুলা রাশিতে শনি তুঙ্গস্থ হয়, রবি নিচস্থ হয়, আর সেই রবির ঘরে শনি বসা, কুম্ভ লগ্নে 7মে বসা। শনি ঘর করতে দেয় না, ঘরের বিরুদ্ধে থাকে। 7ম তো কেন্দ্র, তো 7ম কেন্দ্র, 1, 4, 7, 10 কেন্দ্র, আবার 1, 5, 9 কোণ। তাহলে কেন্দ্র কোণের সাথে কিন্তু শনি মঙ্গল বৃহস্পতি মিলছে না, কিন্তু এই জায়গাটা কিন্তু ডিস্টার্ব হচ্ছে। এই জায়গাটা যদি বুঝে, যদি ঠিক যদি প্রতিকার করা যায় এবং ঠিক মতো যদি ভাইব্রেশন ডেভেলপ করিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু ছকটি কিন্তু সে কুম্ভ লগ্ন হোক বা তুলা লগ্ন হোক, তুলা লগ্ন হলে অনেক ফারাক হয়ে যাবে, কিন্তু তুলা রাশি হয়ে গেছে। তুলা রাশি যখন হয়, সে গোচরে যখন সেই গ্রহগুলো ভালো ভালো জায়গায় যাবে, তুলা রাশি ভালো ফল পাবে। কিন্তু কুম্ভ লগ্নটা তো জন্মকালীন পাওয়া, ওই লগ্নে তার জন্ম। কাজে সেই লগ্নের যেখানে আমার জন্ম, আমি যদি আস্তাকুরে জন্ম হই, তাহলে সেই আস্তাকুরের একটা ছোঁয়াচে ভাব তো আমার থাকবে, যতই আমি বড় হই না কেন, নিজেকে যত বিশ্বে করে তুলি। আর আমিও তো সবসময় চাইবো যে প্রত্যেকটি মানুষ তার নিজ নিজ কর্মগুণে বড় হোক এবং নিজের জিনিসটা সে আগে বুঝুক, তারপরে বলুক। তার জন্য কান 2টো দিয়েছে, মুখ একটা দিয়েছে, শুনতে বেশি বলেছে, বলতে কম বলেছে। শুনুন বেশি, বলুন কম, দেখবেন আপনারও জীবনে উন্নতির দিকে আস্তে আস্তে আপনি এগিয়ে চলেছেন। নিজের মনে নিজের কর্মের প্রতি ধ্যান দিন। ভাগ্যকে দোষ দিয়ে লাভ নেই, ভাগ্য নিজেই তৈরি করে, নিজেই আবার ভেঙে দেয় ভাগ্য। অনেক টাকা আসলো, ল্যাভিশলি খরচা করে ফেলে দিল, পরে আবার কপাল ধরে বসে রইল, সেই দোষ দিয়ে তো লাভ নেই। তাহলে এইরকম দোষ গুণ বিচার করার আগে নিজে 10 বার চিন্তা করবেন। আশা করি ভালো থাকুন,
ভালো রাখুন। আবার দেখা হবে। নমস্কার। আপনারা দেখছেন